জিয়ার বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড সেটি উদ্ঘাটনে যেই স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিল ডক্টর ইউনূস সরকার, তার রিপোর্ট জমা দেওয়া হয়েছে গত 30শে নভেম্বর। সেই রিপোর্টের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, বিস্তারিতভাবে সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, এবং এই বিষয়টি নিয়ে আজকে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন এই স্বাধীন বিডিআর এর তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল আলম ফজলুর রহমান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার প্রতি আরো বিশেষ ধন্যবাদ যে আপনি থাকার কারণে আমরা মনে করি যে আমরা একটি রিপোর্টটি আলোর মুখ দেখলো মানে রিপোর্টটি সাবমিট হলো সরকারের কাছে, কারণ আমরা ভেতরগতভাবে নানা তথ্য পাচ্ছিলাম এটাকে বিভ্রান্ত করার জন্য, এটাকে বন্ধ করার জন্য নানা রকমের মহল তৎপর ছিল। তারপরে সেই জায়গাটায় রিপোর্টটি আপনারা দিতে পেরেছেন। তো আমি রিপোর্টটি স্যার যে কোনো সূত্রে রিপোর্টের মোটামুটি একটা রিডিং বা মূল বিষয়গুলো আমার দেখার সুযোগ হয়েছে, পড়ার সুযোগ হয়েছে। তো আমি স্যার একটু প্রথমে যাই যে এই রিপোর্টে ধরেন ইতিমধ্যে আমি যেটা দেখছি যে ধরেন তানজিম আহমেদ সোহেল তাজ সেই সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি অস্বীকার করছেন সবকিছু, বলছেন যে এটা এই না, এটা ওই না, ইত্যাদি অনেক কথা। তো এই যে সত্য মিথ্যা আপনারা কিভাবে যাচাই করেছেন একটা সাক্ষীর ইনফরমেশন, বা এই জায়গাটা আপনাদের মেথড কি ছিল, আপনারা রিপোর্ট ইনক্লুড করার আগে কিভাবে আপনারা এটাকে যাচাই করেছেন, একটু যদি সংক্ষেপে আমাদেরকে বলেন। ডক্টর কনক সরোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার এই স্বনামধন্য চ্যানেলে বিডিআর যে হত্যাযজ্ঞ হয়েছিল 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি তার উপরে বক্তব্য উপস্থাপনের জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের দর্শক শ্রোতাদের যারা আজকে আমাদের বক্তব্য শুনবেন, এবং আমি সবাইকে অনুরোধ করব যে এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আপনারা এতদিন চেয়েছেন, যে এই যে বিডিআর হত্যাযজ্ঞ যেটা হয়েছিল এর একটা সুরাহা হোক। তো আমি প্রথমে ধন্যবাদ জানাবো আপনার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে, যে উনি এটা হতে দিয়েছেন, বাস্তবায়িত করেছেন। এটা যদিও সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একটা আদেশ ছিল, পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কার্যকরী হয়। আমি ধন্যবাদ জানাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং অন্যান্য যারা আছেন, সচিব সহ, আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য, এবং অন্য সব মিনিস্ট্রি, তারপরে আপনার আর্মি, নেভি, এয়ারফোর্স, যেখানে যেভাবে আমরা চেয়েছি তাদের কাছ থেকে তথ্য, তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আনসার, ভিডিপি, আপনার ফায়ার সার্ভিস, এদের সবার সহযোগিতা আমরা আন্তরিকতার সঙ্গে পেয়েছি। এবং বিশেষ করে আমি যে বাহিনীর কথা বলতে চাই সেটা হলো বিজিবি, তার যে ডাইরেক্টর জেনারেল আশরাফ আমাদেরকে 2024 সালের 24শে ডিসেম্বর যখন এই প্রজ্ঞাপন বের হয়, আমরা পরের দিনে, কিন্তু একদিন দেরি না করে পরের দিনেই আমরা ওনার সঙ্গে যোগাযোগ করি ওই দিনেই, এবং পরের দিনেই 5 রাইফেল ব্যাটালিয়নের অপারেশন রুম আমাদেরকে উনি ছেড়ে দেন, এবং সাচিবিক যত সুবিধা, এই সুবিধাগুলো তিনি আমাদেরকে দেন। এবং কর্নেল রকিব ওই সময় ওই ব্যাটালিয়নের ডাইরেক্টর ছিলেন বা কমান্ডিং অফিসার ছিলেন, তিনি আন্তরিকভাবে, যা আমরা চাইনি তার চেয়ে অনেক বেশি করে আমাদের এই তদন্ত শুরু করার যে সুযোগ সুবিধা আমাদেরকে করেছেন। তো আপনি যেটা বলতে চাইলেন সেটার সঙ্গে কিন্তু অনেক বিষয় জড়িত। তো আমি একটু প্রথম থেকে বলতে চাই, সেটা হলো যে আমরা যখন এই দায়িত্ব পেলাম তখন তো 3 মাস সময় দেওয়া হয়েছিল আমাদেরকে। তো আমরা তো অস্থায়ী ভাবে বিজিবি অফিসে আমরা 5 রাইফেল ব্যাটালিয়নের অপারেশন রুমে আমরা কাজ শুরু করলাম, এবং সায়েন্স ল্যাবরেটরিতে একটা নতুন বিল্ডিং হয়েছে ওইখানে, ওই বিল্ডিংটাতে অফিস হতে হতে প্রায় 2 মাসের মতো সময় লেগে যায়। তো ততক্ষণ পর্যন্ত, ওদিন পর্যন্ত আমরা ওই বিজিবির অফিসে বসেই আমাদের কাজ করেছি। তো আমরা প্রথমে চিন্তা করলাম যে যদি তাড়াতাড়ি রিপোর্ট দিতে হয় তাহলে আমরা আমাদের ওই যে দুটো তদন্ত হয়েছে, একটা আর্মিতে হয়েছিল কোড অফ ইনকোয়ারি, যেটার প্রধান ছিলেন এখন মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর, এবং আরেকটা হয়েছিল প্রথমে তদন্ত কমিটি হয়েছিল, পরে ওটা কমিশনে রূপান্তরিত করা হয় আনিসুজ্জামান সাহেবের সেক্রেটারি। তো
তো আমরা এই দুটো প্রথমে কালেক্ট করার জন্য আমরা চিঠিপত্র যোগাযোগ করলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। তো আমরা বিজিবিটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওটা পেতে প্রায় 3 মাসের মতো, হয়তো আমার একটু কম বেশি হতে পারে দিনের, 3 মাসের মতো প্রায় সময় লেগে গেছে ওটা পেতে। তো এখানে আমরা একটু ডিলে হয়ে গেল আমাদের, বিকজ স্টাডি না করলে তো আমরা আগাতে পারবো না সামনে। তারপরে বিজিবির যে সদর থেকে যেসব ইনকোয়ারি করা হয়েছিল এবং অন্য যেসব ইনকোয়ারি সদর দপ্তরে রয়েছে, ব্যাটালিয়নের ইনকোয়ারি গুলো, সেগুলো আমরা কালেক্ট করলাম। কালেক্ট করে খুব এক্সটেন্সিভ স্টাডি করলাম আমরা করে আমরা প্রথমে চিন্তা করলাম যে আমরা কিভাবে আমরা অগ্রসর হব, অ্যাপ্রোচটা কি হবে আমাদের। তো যাই হোক, আমি সংক্ষেপে বলবো যে আমরা যদি খুব তাড়াতাড়ি করতে চাইতাম তাহলে এটা আমরা ওই ইনকোয়ারি গুলো পড়ে সাক্ষীদের নাম তো আমরা জেনে যাব, ওগুলোকে আমরা চিঠি দিব সাক্ষীদেরকে, তারা তাদের মতো করে আপনার জবানবন্দি লিখে আমাদের কাছে সাইন করে দিয়ে যাবেন এবং সেগুলো পড়ে আমরা পরবর্তীতে আমাদের ওপিনিয়ন এবং ফাইন্ডিং দিব এবং রিকমেন্ডেশন দিব, সুপারিশ করব। তো এতে যেটা আমরা চিন্তা করে দেখলাম যে এটা যদি আমরা করতে যাই তাহলে আমরা কিন্তু সমস্যার মূলে যেতে পারবো না, গভীরে যেতে পারবো না। এটা এক ধরনের আপনার ভাষা হবে। তখন আমরা আমাদের অ্যাপ্রোচটাকে চেঞ্জ করে আমরা বললাম যে না, আমরা প্রত্যেকটা সাক্ষীকে শুনবো যতক্ষণ সে বলতে চায়, কোন রকম ইন্টারাপশন হবে না, এবং আমরা পয়েন্ট নোট করব এবং উনি যখন শেষ করবেন তখন আমরা তাকে প্রশ্ন করব এবং প্রশ্নোত্তরের মাধ্যমে আমাদের যেসব জানার বিষয় এই জিনিসগুলোকে আমরা বের করে নিয়ে আসবো। তো এইভাবে আমরা সাক্ষীদের ডাকা শুরু করলাম। কেউ 1 দিন বক্তব্য দিয়েছেন, কেউ 2 দিন দিয়েছেন, কেউ 5 ঘন্টা দিয়েছেন, কেউ 7 ঘন্টা দিয়েছেন, কেউ 3 ঘন্টা, মানে 2 ঘন্টার নিচে কোনো বক্তব্য সাধারণত হয়নি। তো এগুলো আমরা ভিডিও করেছি। ভিডিও করার পরে যখন আমরা ট্রান্সক্রিপ্ট করলাম এগুলোকে, তখন কারো সাক্ষ্য একবার 70-80 পেজ হয়ে গেছে, কারো 50 পেজ, কারো 60 পেজ, কারো 30 পেজ। তখন এগুলোকে আমাদের যারা মাননীয় সদস্য, প্রথমে ছিলেন 7 জন, পরে আমরা মেজর ইকবালকে নেই আইটি এক্সপার্ট হিসেবে, এই টোটাল 8 জন। এই 7 জন সদস্য আমরা সবাই, আমি নিজেও স্টাডি করেছি গভীরভাবে এই তদন্তগুলো, এবং আমরা সবাই ওগুলো কারেক্ট করা শুরু করলাম আর কি। কারেক্ট করে তখন একটা পর্যায়ে আমরা সাক্ষীদেরকে ওগুলো পাঠালাম এবং তাদেরকে আমরা বললাম যে এটা আপনারা দেখেন, যে সাক্ষী আপনারা দিয়েছেন সেটাকেই আমরা কাটছাট করেছি, করে যেটা আমাদের খুবই প্রয়োজন সেগুলোকে রেখে আমরা এটা আপনার কাছে পাঠালাম। তারা আবার সেগুলো কারেক্ট করে আমাদের এখানে বসে, কেউ 2 দিন সময় নিয়েছেন, কেউ 1 দিন সময় নিয়েছেন, কেউ আরো বেশি সময় নিয়েছেন, নিয়ে তারপরে আপনার সেগুলো আমাদের কাছে সাবমিট করেছেন। তো এইটা করতে গিয়ে আমাদের যেটা লাভ হয়েছে সেটা হলো যে আমরা এই সমস্যার গভীরে আমরা প্রবেশ করতে পেরেছি। তো এখানে যেটা চ্যালেঞ্জ আমরা সাক্ষীর ক্ষেত্রে প্রথমে ফেস করলাম সেটা হলো যে জুলাই বিপ্লবের পরে যখন শেখ হাসিনার সরকার, মানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যখন দেশ ছেড়ে চলে গেল, এদের ম্যাক্সিমামে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, কিছু অন্য দেশে গেছে। তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা এম্বাসি গুলোকে লিখি যে তাদের স্টেটমেন্ট নেওয়ার ব্যাপারে। তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলোকে লেখা শুরু করলাম। আপনাকে আমি বলি যে আমরা ভারত থেকে বা যেখানেই থাকুক তারা 2 জন পলিটিশিয়ানের আমরা স্টেটমেন্ট নিতে পেরেছি। একজন হলো মির্জা আজম, আর হলো নানক, এদেরটা পেয়েছি, আর অন্যগুলো আমরা পাইনি। আর আর্মির জেনারেল যারা, জেনারেল মঈন সহ আপনার ডিজিএফআই এবং অন্যান্য যারা ক্যাপ্টেন পর্যন্ত যারা বিদেশে আশ্রয় নিয়েছেন, এখন আশ্রয় ওই অবস্থায় আছেন, তাদের সবার স্টেটমেন্ট আমরা পেয়েছি। তাদেরকে আমরা জুমে নিয়ে এসে অনলাইনে ইন্টারভিউ করেছি একাধিকবার। তো এখানেই আমাদের যে চ্যালেঞ্জটা ছিল সেটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তো আমরা দেখলাম যে আমাদের যেহেতু কোনো তথ্য এবং আলামত গুলো নাই, সব ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো তখন আমরা এটাকে ডিজিটালি মুভ করার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আমরা ওই প্রমাণগুলোকে জোগাড় করতে হলে আমাদেরকে বিভিন্ন সংস্থার সঙ্গে, অর্গানাইজেশনের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে। সেটা 32 থেকে প্রায় 36টা অর্গানাইজেশনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তার মধ্যে আর্ম ফোর্সেস আছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি আছে, র্যাব আছে, তারপরে আপনার আনসার বিডিপি আছে, এরকম বিভিন্ন ডিজিএফআই, এনএসআই, পুলিশ সদর দপ্তর, এসবি, এগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা সেই তথ্যগুলো আমরা কালেক্ট করা শুরু করলাম। এখন বিশেষ করে এই যে টেলিফোন, এটা ডিজিএফআই এর কাছ থেকেও আমরা পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে পেয়েছি কল রেকর্ড গুলো। এগুলোকে যখন আমরা কনফার্ম করতে গেলাম ওই
টেলিফোন কোম্পানিগুলোর সঙ্গে, তখন এরা অনেক সময় নিতে শুরু করলো। চিঠি লিখছে, উত্তর আসে না, 1 মাস 2 মাস হয়ে যায়। তারপরে তারা উত্তর দিল যে না, আমাদের কাছে নাই। তখন আমরা বললাম ওই সময় কারা কারা ছিল এখানে, তো বলছে যে যারা ছিল তারা তো অনেক আগেই তারা এখান থেকে চলে গেছে, ওদের ঠিকানা নেওয়া হলো। এইরকম আমরা অনেককে পার্সেল করে তাদেরকে নিয়ে এসে এটা আমি দেখছিলাম স্যার, যে ধরেন অসহযোগিতার যে জায়গাগুলো, তার মধ্যে আপনি বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্ট পাইতে কেন আপনাদের 3 মাস লাগবে, এরকম একটা সেন্সিটিভ ঘটনা রিপোর্ট, এটা তো আর মানে বস্তায় ভরে গোডাউনে ফেলে রাখা কথা না। এইটা আপনাদের কেন পেতে 3 মাস লাগবে, বা টেলকো কোম্পানিগুলো কেন 2 মাসের পরে উত্তর দিবে, এটা তো মানে 24 ঘন্টার মধ্যে তারা করসপন্ডিংটা করা উচিত ছিল। এবং আপনি যেটি বলছিলেন যে আলামত ধ্বংস হয়ে গিয়েছিল, এই আলামত ধ্বংসের দায় আপনার কার? ধরেন সে সময়কার যে দুটো তদন্ত কমিটি, আনিসুজ্জামান সাহেব তো আপনাদেরকে সহযোগিতাই করে নাই, উনি আসেই নাই, উনি কমিশনে সাক্ষ্যই দেয়নি। তো জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে, এই দায়টা তো তার ছিল, তাই না? যে মানে আলামত গুলো কেন ধ্বংস হলো, কিন্তু আপনাদের সুপারিশে কিন্তু তার ব্যাপারে তেমন কিছু নাই, কিন্তু যে তিনি যে আলামত ধ্বংস করেছেন। আলামত তো আর উনি ধ্বংস করেননি। কিছু আলামত ওনার কাছে জমা দেওয়া হয়েছিল, সেগুলো আর পরে পাওয়া যায়নি। উনি তদন্ত খুবই ভালো করেছেন, আমি বলবো। উনি যেহেতু আর্মি কোর্ট অফ ইনকোয়ারির প্রধান ছিলেন, তদন্ত কিন্তু খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে কিন্তু অগ্রসর হয়েছে। ওইভাবে আপনার সবকিছুই বের করা হয়েছে, কিন্তু রিকমেন্ডেশনে গিয়ে কিন্তু ওই 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 স্ট্যান্ডটা আর রাখা সম্ভব হয়নি। এবং উনি ম্যাক্সিমামই আনিসুজ্জামানই বলেন বা উনি বলেন, ওখানে ওই বলছে ফার্দার ইনকোয়ারি নিডেড, আরো 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 বিশদ তদন্ত দরকার, আরো বিশদ তদন্ত দরকার, এই ধরনের বক্তব্য দিয়েছে। কিন্তু স্যার আপনাদের রিপোর্টে আপনারা জাহাঙ্গীর আলম সাহেবের বিষয়টা নিয়ে বলেছেন যে তিনি ফরমাইশি তদন্ত পরিচালনা করেছেন। ফরমাইশি তদন্ত মানে দিকে গিয়ে যখন রিকমেন্ডেশন গুলো উনি দিতে পারেন নাই যেভাবে দেয়া আমরা মনে করেছি, কমিশন সব সদস্য মনে করেছেন যেভাবে দেওয়া উচিত ছিল, সেভাবে উনি দেননি। তো ওইখানটাতে গিয়ে কিন্তু একটু কম্প্রোমাইজ হয়ে গেছে আর কি, এটাই আমি বলবো। এবং আমরা তুলে ধরেছি সেভাবেই, তুলে ধরেছি, এবং তার এগেইনস্টে সাক্ষী আছে এবং আমাদের কাছে প্রমাণ আছে। বুঝতে পারছি স্যার। স্যার এই যে আপনাদের এই প্রসঙ্গটাতে আমি একটু আরেকটা, এইটা একটু পরের দিকে আরেকটু শেষের দিকে গেলে ভালো হতো, কিন্তু আমি প্রথমেই এই বিষয়টা আনতে চাই, যেহেতু চলে আসছে। ধরেন আমি যদি আপনাদের এই যে নিয়োগের যে গেজেট, সেই গেজেট অনুযায়ী আমি যদি বলি যে সেখানে আপনাদেরকে আসলে হাত পা বেঁধে একটা জায়গায় রাখা হয়েছে, সেটা হচ্ছে ধরেন সেখানে বলা হচ্ছে যে সড়ক উদ্ঘাটন, প্রকৃত ঘটনা ইত্যাদি, কিন্তু মূল যে জায়গাটা, যে ঘটনায় রুজুকৃত 2টি মামলায় অভিযুক্ত ব্যক্তিবর্গ ব্যতীত, এটা বলে আমার মনে হয়েছে যেন আপনাদের স্কোপ অফ ওয়ার্ককে সীমিত করে দেওয়া হয়েছে। এবং আপনি যদি বলেন, আমি যদি বলি আপনাকে, ধরেন এই যে ফরমাইশি তদন্ত বা ধরেন অনেক কিছুই ধামাচাপা দেওয়া হয়েছে, তো তারপরে আপনাদের রিপোর্টে আপনারা এই যে যারা সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত প্রায় 850 জন এখনো কিন্তু কারাগারে আছেন, কিছু মোট অভিযুক্ত 850 জন, কিছু জামিন পেয়েছেন, কিছুই আছে। এখন আপনাদের রিপোর্টে আছে যে কিলার গ্রুপের সংখ্যা হচ্ছে 20 জনের মতো। আপনাদের রিপোর্টে আছে যে কিলার গ্রুপের সংখ্যা 20 জনের মতো। তো সেখানে ধরেন 850 মানুষকে অভিযুক্ত করা, আমি বলছি না যে বিরিয়ার ধোয়া তুলসী পাতা, হয়তো এদের মধ্যে থেকে ধরেন 50, 100 জন, 150 জন হয়তো ওই কিলার গ্রুপের সঙ্গে যুক্ত ছিল, মানে তারা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। তো কিন্তু আপনারা এই যে নিরীহ মানুষগুলো যারা এই যে 16 বছর 17 বছর ধরে কারাগারে বন্দী, তাদের ব্যাপারে আপনারা তো একটা তো রিকমেন্ডেশন দিতে পারতেন, যে দণ্ডগুলো স্থগিত করে পুনরায় করা হোক, বা তাদেরকে জামিনের ব্যবস্থা করা হোক। কারণ অলরেডি আপনাদের একটা ফাইন্ডিংস কিন্তু সামনে আছে, যেখানে আওয়ামী লীগ যুক্ত, ভারত যুক্ত, একটা কিলার গ্রুপ যুক্ত। তো সেই জায়গাটার কিছু আমরা আপনাদের রিপোর্টে পাই নাই, একটু কি বুঝিয়ে বলবেন? এটা আপনাকে বলে একটু সময় লাগবে আমাকে বলতে। জি প্লিজ স্যার। এই তদন্তটার মানে তাদের যে এই যে আনিসুজ্জামানের তদন্ত এবং জেনারেল জাহাঙ্গীরের তদন্ত, এই তদন্ত এবং আমাদের তদন্তকে যদি আপনি এক জায়গায় করেন, তাহলে এর দুটো দিক বের হয়। জি। একটা হলো এখন পর্যন্ত যাদের বিচার হয়েছে তারা হলো সৈনিক, জি, মানে সৈনিকদের বিচার হয়েছে। এবং সৈনিক বলতে আমি বুঝাচ্ছি একেবারে এডি, ডিএডি এবং সুবেদার, হাবিলদার এবং নায়েক, লেস নায়েক এবং
সিপাহী, এদের মানে বিচার হয়েছে, এদের তদন্ত হয়েছে, বিচার হয়েছে। এর বাইরে কিন্তু কারো কোনো বিচার হয়নি। জি স্যার। সরাসরি আপনি ফিরে আসলে কি বলবো? জি আমি শুনতেছি স্যার, আমি শুনতেছি। এদের বাইরে কিন্তু কারো বিচার হয়নি। আমরা ওই যেহেতু আমাদেরকে ওই বিষয়গুলোতে, যেহেতু সাব জুডিস আছে, এটা সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে আপিলে আছে এগুলো, কাজে এইগুলোতে আমাদের হস্তক্ষেপ করতে নিষেধ করা হয়েছে। এইটার একটা যুক্তি আছে, আমি আপনাকে বলি। আমরা কেস ডকুমেন্ট কিন্তু কালেক্ট করেছি, কেস ডকেট যেটা কালেক্ট করেছে হাজার হাজার পৃষ্ঠা, জি হাজার হাজার পৃষ্ঠা। এর জন্য আমরা 2 জন এডিশনাল এসপি ক্রিমিনাল লতে এক্সপার্ট, তাদেরকে আমরা পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিলাম। এরা সেটা পর্যালোচনা করেছে এবং চার্জশিট গুলো পর্যালোচনা করেছে। এইটাকে যদি আলাদাভাবে করতে হতো তাহলে আরেকটা এরকম 1 বছর লাগতো, আরেকটা ইনকোয়ারি কমিশন কিন্তু করতে হতো, যে কোথায় কোথায় দুর্বলতাটা আছে, এবং সেই দুর্বলতাটা গুলো আমাদের পক্ষে বের করা সম্ভব নয়। কারণটা হলো এগুলো করতে গেলে লাগবে লয়ার লাগবে। যদিও আমাদের কমিশনের মধ্যেই 3 জন এক্সপার্ট ছিলেন, ল এক্সপার্ট ছিলেন। একজন ইন্টারন্যাশনাল লতে এক্সপার্ট আপনার প্রফেসর শরীফ, তারপরে আপনার এডিশনাল আইজিপি ডক্টর আকবর হোসেন এবং মেজর ইকবাল, এরা কিন্তু সবাই আইনজ্ঞ, আমাদের মধ্যেই এরা ছিলেন। তারপরে আমরা 2 জন ক্রিমিনাল লতে আমরা এক্সপার্ট তাদেরকে দিয়েছি। এখন এইটাতে যদি আমরা হাত দিতাম তাহলে কিন্তু কেন এই যে স্বরূপটা, কেন ইনকোয়ারি, এই বিদ্রোহ হলো, এই হত্যাকাণ্ড হলো, কারা করলো, দেশি বিদেশি কারা জড়িত, এগুলোকে কিন্তু আমরা বের করতে পারতাম না। না স্যার, আমার প্রশ্নের জায়গাটা, আমার পর্যবেক্ষণের জায়গাটা ভিন্ন। যে ধরেন আপনাদের রিপোর্টে যখন আসছে যে কিলার গ্রুপের সংখ্যা 20 জনের মতো, এবং তারা বাইরে থেকে একটা গ্রুপ আসছিল এবং তারা হিন্দি ভাষী ছিল, তারা ইংরেজি, হিন্দি এবং হয়তো কলকাতার বাংলায় কথা বলছিল, এই বিষয়গুলো আপনার রিপোর্টে আছে। তো সেই জায়গাটায় ধরেন শত শত মানুষ এখনো জেলে বন্দী বিচারের নামে। অবিচার স্যার কখনোই সমর্থন করা যায় না। অর্থাৎ আমি যে পলিসিতে কাজ করি, যে একজন নির্দোষ, একটা দোষী সাজা পেতে পারে, দোষী পার পেয়ে যেতে পারে, কিন্তু একজন নির্দোষ যেন সাজা না পায়, এটা হচ্ছে স্যার, এটা আমি মনে করি এটা অলওয়েজ। তো সেই জায়গাটায় স্যার আপনাদের সীমাবদ্ধতা আছে, আপনাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে এই জায়গাটায়, বা অনেক ইয়ে ছিল। প্রয়োজনে সেই জায়গাটা যদি থাকতো, প্রয়োজনে কমিশনের সদস্য 8 জনের জায়গায় 16 জন হতো, 16 জনের জায়গায় 15 জন হতো, যে মানে একটা টোটাল কংক্রিট একটা দরকার ছিল। কিন্তু আপনাদের, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি এটা ফিল করতেছেন কেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি, মানে যেহেতু এটা বিচারাধীন একটা বিষয় এবং শাস্তি হয়ে গেছে, আপনি কি মনে করেন এই শাস্তিগুলো ভুল হয়েছে? আমি আপনাদের রিপোর্টে যখন আপনারা বলছেন যে ফরমাইশি তদন্ত হয়েছে, ধামাচাপা দেওয়া হয়েছে, এটা সরানো হয়েছে, ওইটা সরানো হয়েছে, তো এবং কিলার গ্রুপের সংখ্যা 20, তখন স্যার খুব প্রশ্ন আসে যে এই যে হাসিনার আমলের এই যে 2টো মামলা, এই 2টো মামলায় যারা দণ্ডপ্রাপ্ত, সেটি আসলে আদৌ বিচার হয়েছে কিনা, নাকি এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আমি বললাম যা আছে সব কলা গাছ কেটে ফেলো, এই বনের ভিতর থেকে একটা বাঘ বেরিয়েছিল, গাছ যা আছে সব কেটে ফেলো। নো, আমি ওই গ্রাউন্ডে বলছি। আপনাদের রিপোর্টে আপনারা বলছেন যে এই তদন্তগুলো কিভাবে হয়েছে, হাসিনার আমলে কিভাবে সত্য চাপা দেওয়া হয়েছে। তো হাসিনার আমলে বিচার তো তাই বলে স্যার সঠিক, আপনি স্যার কিভাবে মনে করছেন যে এই বিচারগুলো ঠিক আছে বা চলছে ঠিক মতো? আচ্ছা, আপনাকে এটা আমি জবাব দেই। আপনি যাদেরকে নির্দোষ বলছেন, নিরীহ বলছেন, তাই তো? আমি কাউকে নিরীহ বলছি না স্যার, আমি বলছি, আমি বলছি যে এই 850 জনের মধ্যে হয়তো 150 জন সরাসরি সম্পৃক্ত এই কিলার গ্রুপের সাথে, এই ষড়যন্ত্রের সাথে। কিন্তু আমরা যে স্টোরিগুলো দেখছি, যে ছুটিতে ছিল, বিয়ে করতে গেছে, সে আসছে, তারও 17 বছর ধরে সে জেলে আছে, মানে কোনো কিছুরই কোনো মানে শুনি মানে গড়ে বিচারটা হয়েছে আর কি, গড়ে বিচারটা। না, আপনাকে বলি জি, আমরা অনেক বিডিআর সৈনিকের যারা শাস্তি খেয়ে ফিরে এসছেন তাদের আমরা বক্তব্য নিয়েছি, জবানবন্দি নিয়েছি, আমাদের কাছে আছে। এটা একদিন না একদিন এগুলো বের হবে।
তাদের জবানবন্দি রেকর্ড করা আছে। আপনি আশ্চর্য হবেন, পিলখানায় যেদিন হত্যাযজ্ঞ চলছে একজন সৈনিক বলছে আমি ঘুমাচ্ছিলাম সারা রাত, আমি জানি না কি হয়েছে। আরেকজন সৈনিক বলছে যে আমার ওদিন ডায়রিয়া হয়েছিল, আমি কিছুই জানি না কি হয়েছে এখানে। আপনি কি গুলির শব্দ শোনেন নাই? অনেকবার প্রশ্ন করার পরে বলছে হ্যাঁ একটা দুটা বোধহয় শুনেছি। আপনি ব্যাপারটা বুঝেছেন? এখন আপনার কথাটার জবাব আমি দেই। যখন একটা বিদ্রোহ হয় সেইখানে যারা বিদ্রোহের বিপক্ষে দাঁড়ায় এইরকম 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। একজন হলেন সুবেদার নুরুল ইসলাম, তিনি এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যে এটা ঠিক নয়, এটা তোমরা বন্ধ করো। তাকে শাহাদত শহীদ করে দেওয়া হয়েছে গুলি করে, সেটা আগেই সরকার এটাকে শহীদ হিসেবে গ্রহণ করেছেন। এইবার আমরা তদন্ত করতে গিয়ে দেখলাম একজন সৈনিককে বেলট দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে এই বিদ্রোহীরা এবং আরেকজনকে গুলি করেছে। এদেরকে আমরা শহীদ হিসেবে গণ্য করবার জন্য আমরা সুপারিশ করেছি। এখন প্রশ্ন হলো, যেখানে 7 থেকে 8 হাজারের মতো সৈনিক ওই সময় পিলখানায় ছিল যখন বিদ্রোহটা হয়, এর বাইরে একটা সৈনিককে আমরা পাইনি যারা রুখে দাঁড়িয়েছে এই বিদ্রোহের বিরুদ্ধে। আপনি বলেন যে 20 জন ঠিক আছে, কিলার গ্রুপ আসছিল, ওর সঙ্গে আরো 20 জন সৈনিক বিডিআর এর যোগ হয়ে 40 জন মিলে এই অফিসারদেরকে হত্যা করেছে। আপনি একটা সৈনিককে দেখান যে এই হত্যাকারীদেরকে প্রতিরোধ করবার জন্য অফিসারদের পক্ষে হয়ে দাঁড়িয়েছিল হাতিয়ার নিয়ে। তাদের কাছে তো হাতিয়ার ছিল। তার মানে ওই সময় 7 থেকে 8 হাজার সৈনিক যারা ওখানে ছিল তারা কেউ রেজিস্ট করে নেই। যে 3 জন করেছে 3 জন প্রাণ দিয়েছে। তাহলে এদেরকে আপনি নির্দোষ বলবেন কি করে? না, কিন্তু ধরেন স্যার, আমরা যেটা আপনাদের রিপোর্ট এবং বিভিন্ন সময় যে রিপোর্ট আমরা দেখলাম যে অস্ত্র তাদের হাতে ছিল না, অস্ত্র তারা হচ্ছে দরবার হলের পরে যে কোড ভেঙে তাদের বিদ্রোহীরা অস্ত্র নিয়েছে। নর্মাল সৈনিকদের কাছে কিছু অস্ত্র থাকে অলওয়েজ, তারা তো ক্যারি করে না, এটা কোতে থাকে। এবং অধিকাংশই ধরেন স্যার ঢাকার বাইরে থেকে আসা, কিন্তু ওই যে বিডিআর সপ্তাহ উপলক্ষে। তো যাই হোক, এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা যেখানে বলছেন যে তদন্ত হয়েছে, ফরমাইশি অনেক কিছু ধামাচাপা দেওয়া হয়েছে, সেই জায়গাকে আরেকটু সুনির্দিষ্ট ভাবে আপনারা যদি বলতেন যে এই সাজার যেগুলো আছে এগুলো দণ্ড স্থগিত রেখে পুনরায় তদন্ত করা হোক, স্পেসিফিক এই যে কয়জন এখনো বন্দী আছে তাদের ব্যাপারটা, যেহেতু এটা মোটামুটি স্যার বড় থেকে ছোট হইতে হইতে একটা জায়গায় এসে পড়ছে। এখন ধরেন বিডিআর এর যারা সাজা খেটে বের হয়ে গেছে, যারা বেকসুর খালাস হয়েছে, এরকম অনেকেই সাক্ষ্য দিতে পারবে যে আদৌ সে অভিযুক্ত কিনা, আদৌ সে অপরাধী কিনা, সেগুলো হয়তো যাচাই করা সম্ভব এই মুহূর্তে। দেখেন, আমি আপনাকে বললাম যে আমরা অনেক সৈনিকের বক্তব্য নিয়েছি, কেউ বলেনি যে আমি দোষী। কাউকে দোষ করতে দেখেছে বলে নেই, কাউকে গুলি করতে দেখেছে বলে নেই, কাউকে খুন হতে দেখেছে বলে নেই। বের করতে পারিনি আমরা। ভলেন্টিয়ার হয়ে সাক্ষী দিতে আসছে, স্যার আমরা অনেক বিষয় জানি, আমরা তদন্ত দিব। সে 10 জন 15 জন 20 জন মিলে একসঙ্গে আসছে। আমি স্যার আপনারা আসেন, বলেন। ওই একই কথা, আমরা চাকরি স্যার ফিরে পাবো, আমরা তো স্যার নির্দোষ, আমরা স্যার কিছুই জানি না। তা আপনি পিলখানায় ছিলেন, বলে স্যার আমি ঘুমাচ্ছিলাম, আমার স্যার ডায়রি হয়েছিল স্যার, আমি তো ওই বাথরুমে গেছি আর আসছি, আমি গুলির শব্দ অন্য কিছু স্যার শুনি নাই, ঘরের মধ্যে তো এগুলো শোনা যায় না। আমরা স্যার আপনি কি কাউকে গুলি করতে দেখেছেন? না স্যার, কাউকে গুলি করতে দেখিনি। এ সবারই বক্তব্য একই রকম। না, আমি আপনার সঙ্গে একমত, আমি আপনার এই কথাকে ডিসঅন করছি না, আমি অবশ্যই তারপরে আমরা জেলখানায় পাঠিয়েছি। এই যে 139 জন যে আপনার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আছে, এদের অনেকে যাদের আমাদের প্রয়োজন মনে করেছে আর কি, অনেকেরই আমরা সাক্ষ্য নিয়েছি, এবং অনেকেই তাদের দোষ স্বীকার করে ওখানে আসেন। এটা এমন যে নয় যে না তারা দোষ স্বীকার করেছে, অনেকেই করেছে। তো আমার প্রশ্ন হলো, যখন একটা ষড়যন্ত্র হচ্ছে, ওখানে 8 হাজার সৈনিক সবাই ষড়যন্ত্রে জড়িত থাকবে তা তো নয়, কিন্তু কেউ রেজিস্ট করেনি, কেউ রেজিস্ট করে নাই। যদি এরা রেজিস্ট করতো তাহলে তো এই অফিসারদের তো নিহত হওয়ার কথা নয়, করে নাই। তো যেহেতু করে নাই, তারা দোষী সবাই। আপনি কাউকে বলতে পারবেন না যে সে দোষী নয়। কেন সে রেজিস্ট করে নাই? যে 3 জন করেছে তাকে হত্যা করেছে এরা। তাহলে আপনি কি বলবেন? এদের কি বেনিফিট ডাউট আপনি দিতে পারেন? বলে আমি বেনিফিট ডাউট দিচ্ছি না। এবং স্যার ধরেন আমি বলছি যে ন্যায় বিচারের প্রশ্ন, ন্যায় বিচারের জায়গায় কোনো আবেগের জায়গা নেই, ন্যায় বিচারের জায়গায় কোনো ক্ষোভের জায়গা নেই। ন্যায় বিচারই, এবং এটাই প্রতিষ্ঠিত হতে হবে।
ইন এভরি অ্যাসপেক্ট, সেই জায়গাটাতে আমি কথা বলছি। আমি আমার কোনো অনুরাগ বা বিরাগ নাই, না, 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 সেটা আমিও বলছি না, সেটা আমিও বলছি না। ন্যায় বিচার একটা প্রতিষ্ঠা করা। এখন ধরেন বিডিআ যদি রেজিস্ট না করে, ব্রাদার ইন আর্মস যাদেরকে বলা হচ্ছে, সে আর্মি অফিসারদেরকে রেজিস্ট করছিল। এইটাই আমরা তদন্ত করেছি, তারা তো এইটাই আমরা তদন্ত করেছি, এইটাই তদন্ত করেছি, এবং 130 জন আর্মি অফিসারের সাক্ষ্য আমরা নিয়েছি, কাউকে বাদ রাখিনি। এক্স আর্মি চিফ, এক্স নেভি চিফ, এক্স নৌবাহিনী প্রধান, মানে বিমান বাহিনী প্রধান, কাউকে আমরা ছাড় দিইনি। সবাই আমরা স্টেটমেন্ট নিয়েছি। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে আপনি খবর পেয়েছেন, এবং এদের মধ্যে অনেককেই আমরা দায়ী করেছি। আমরা তো এইটাই করি, যেটা আপনি শেষে বললেন, এইটাই তো আমরা তদন্ত করেছি যে কেন এই বিদ্রোহ দমন করা যায়নি, কেন এই 57 জন অফিসার প্রাণ দিল, কেন তাদের পরিবার নিগৃহীত হলো। স্যার আপনি একজন মেজর জেনারেল, ধরেন স্যার আমি 57 জন অফিসারকে যারা হত্যা করলো, আমি তাদেরকে রক্ষা করতে পারলাম না, আমি করি নাই। আমি আর্মির ল যেটা, মানে আমার একজন সৈনিককে গুলি করে মেরে ফেলার পরে ওয়ার ডিক্লেয়ার হয়ে গেছে, আমি সেখানেও রেজিস্ট করি না, আমি বসে আছি কথিত আদেশের জন্য। তো সেই জায়গাটায় ধরেন আপনাদের রিপোর্টে আমি কিন্তু এই যে ধরেন এই যে কমান্ড ফেলিওর, মিলিটারি যে কমান্ড ফেলিওর, সেটা নিয়ে আপনারা কিন্তু খুব বেশি আগান নাই। খুব সুনির্দিষ্ট ভাবে ধরেন এটা তো আমাদের সেনাবাহিনীর স্বার্থের প্রয়োজন ছিল, যে একটা এই যে সুপ্রিম একটা মিলিটারি কমান্ড ফেলিওর। এবং আপনি দেখেন স্যার যে কি পরিমাণ একটা ভেগ টার্ম, যে ইন্ডিয়া বাংলাদেশে ঢুকে যাবে, এবং 71 সালে তো তারা বের হয়ে গেছিল, তারা আজ ফেরত যাবে না। তাইলে স্যার এখন বলুক না যে নির্বাচন যদি হয় তাহলে ইন্ডিয়ান আর্মি ঢুকবে আর বাংলাদেশ থেকে যাবে না, সেনাবাহিনী মেনে নিবে। আমরা সেটা তদন্ত করেছি স্যার। আমি স্যার সেনাবাহিনীর অবস্থাটা একটু বুঝতে চাচ্ছি যে আপনার পর্যবেক্ষণ কি। এই যে আমরা যে বলি দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের গর্বের সেনাবাহিনী, সেই সেনাবাহিনী ইন্ডিয়া বললো যে আমি কিন্তু দেশে ঢুকে যাব, ইজ ইট পসিবল? এভাবে আপনি করবেন? আপনি তখন রক্ষা করতে পারেননি, আপনি পরবর্তী 15টা বছরে খুনিদেরকে আপনি জেনে শুনে সেলিউট দিয়ে গেছেন, জেনে শুনে আপনি খুনিদেরকে দেশ থেকে পালানো। শুনেন, আপনাকে একটা কথা বলি, আপনি সেনাবাহিনীকে এট লার্জ আপনি দায়ী করতে পারেন না। না স্যার, এটা একটা অংশ যারা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। স্যার আমি 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 দুঃখিত যে আমি আপনাকে বুঝাতে পারছি না। আমি সেনাবাহিনী ডাজন্ট মিন যে ফুল সেনাবাহিনী। সেনাবাহিনী মিনস হচ্ছে সেই 15 থেকে 25 জন, কিন্তু তারা তো সেনাবাহিনীকেই, দায়টা তো পুরো সেনাবাহিনীর উপর যাচ্ছে স্যার। আপনি দেখেন যে আমাদের তদন্তে আমরা সেখানে কোনো ঘাটতি দেখেছি নাকি, সেটা যদি আপনি আপনার কাছে থাকে যে না আমরা যে জেনেও তদন্তে ঘাটতি করেছি, সেটা আপনি আমাকে বলেন। আমি স্যার জানতে চাচ্ছিলাম যে স্যার এই যে ধরেন সুপ্রিম যে মানে আর্মির যে কমান্ড ফেলিয়ারটা, এই ফেলিয়ারটার জায়গাটায় আপনারা ধরেন সিনিয়র ইবনে জামালি সাহেব আছেন, তখন সিজিএস সবাইকে একুশ করেছি আমরা। সিনিয়র ইবনে জামালি 21 তাকে একুশ করা হয়েছে, সেনাবাহিনী প্রধানকে একুশ করা হয়েছে। জায়গাটা স্যার একটু সফট মনে হচ্ছে আমার কাছে, মানে একটু অনেকটা সফট। এটা আপনি হয়তো সফট মনে করতে পারেন, কিন্তু আমরা যেভাবে যে আইনে তারা পড়ে, যে বিষয়গুলোর উপরে তারা পড়ে, সেগুলো আমরা সব মেনশন করেছি। কিন্তু আপনারা তো স্যার চাইলে আর্মি অ্যাক্ট এবং সিআরপিসির ধারা উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলতে পারতেন, কিন্তু সেটা না করে আমরা শুনেন, এটা আমরা ওখানে বলেছি যে এটা সামরিক সমস্যা ছিল। আপনি দেখেন বিভিন্ন জায়গায় বলা আছে এটাকে পলিটিক্যাল ডিসিশন নেওয়া হয়েছে, এবং সেটা ভুল হয়েছে, এবং এই ভুলের খেসারত হিসেবে 57 জন অফিসার প্রাণ দিয়েছেন। ব্যাপার হচ্ছে আপনি, আমরা কোথাও কোনো ঘাটতি রাখিনি। আমরা এটাও বলেছি যে এটা মিলিটারি সলভ হবে, কিন্তু এটা সলভ করা হয়নি, এটা মিলিটারিলি সলভ করা হয়নি। এবং হয়নি বলে আমরা বলেছি প্রচলিত আইনে, সে প্রচলিত আইন দেশের সামরিক আইন, দেশের যে সিভিল ল আছে, আইসিটিতে যে বিচার হচ্ছে, বা প্রচলিত যে আইন, সেই আইনে তাদের বিচার করতে হবে। এটা স্যার ধরেন শুধু তাই নয় স্যার, 57 জন অফিসার তো না, পরবর্তীতে তাপসের এই হত্যা মামলার নামে, তাপসের মারার চেষ্টার নামে 5 জন বেস্ট অফিসারকে সেনাবাহিনীর লোকজনই নির্যাতন করছে, সেনা কর্মকর্তারাই টর্চার করছে, মানে আয়না ঘরে রাখছে, 5 বছর জেলে রাখছে। তো সেটা মানে আমি স্যার আসলে হিসাব মিলাইতে পারি। আপনাকে বলি, আপনার ইনফরমেশনের জন্য বলি,
আমরা এই তদন্তটা চুলচেরা ভাবে করেছি, একজনকে বাদ রাখা হয়নি। আই চ্যালেঞ্জ ইউ।